ইসলামী ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, এই দেশে ব্যাংকিং সেক্টর আর উঠে দাঁড়াতে পারবে না বলে এটা আমরা সচেতন মানুষ মনে করি। আমাদের ইসলামী ব্যাংকের অর্থনীতি অবস্থা ভঙ্গুর হয়ে যাবে, আমাদের আস্থার জায়গাটা নষ্ট হয়ে যাবে। দেশের ব্যাংকিং খাতের সবচেয়ে বড় শরিয়া ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গভীর ও বহুমাত্রিক এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে ব্যাংকটির তারল্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ, অন্যদিকে পরিচালনা পর্ষদ, চেয়ারম্যান নিয়োগ এবং মালিকানা কাঠামো ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক, সব মিলিয়ে প্রতিষ্ঠানটি এখন দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। ব্যাংকটির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গ্রাহক ফোরামের ব্যানারে চলছে টানা আন্দোলন। ব্যাংকের সামনে বিক্ষোভ, মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচি ঘিরে গ্রাহকদের মনে নানা প্রশ্ন জাগছে। কেউ কেউ বলছেন, দুর্বল সুশাসনের কারণে আস্থার সংকটে আর্থিক খাতের এই প্রতিষ্ঠান। প্রশ্ন হচ্ছে, আসলেই কি আস্থা হারাচ্ছেন গ্রাহকরা? আর এই পরিস্থিতি কি শুধু একটি ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ, নাকি এর প্রভাব পড়ছে পুরো ব্যাংকিং খাতে? আমাদের ইসলামী ব্যাংকের অর্থনীতি অবস্থা ভঙ্গুর হয়ে যাবে, আমাদের আস্থার জায়গাটা নষ্ট হয়ে যাবে। আমরা চাই ওনার পদত্যাগ, এবং এই পদত্যাগের দাবিতেই আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আমি আজকে 3 বছর ধরে লেনদেন করছি, কিন্তু এখানে আসলে দেখা যায় যে আমাদের যে আমরা টাকা তুলতে আসলে আমাদের অনেক রকমের করতে হয়, মানে আজ না বা আমরা কয়েকদিন পরে আসেন, এইভাবে আমাদের করতে হতেছে। আমরা এখানে আমাদের দাবি যে উনি এখান থেকে পদত্যাগ করুক, বাস ওনার মতো মানুষ আমরা চাই না। ব্যাংকিং খাত মূলত আস্থার উপর দাঁড়িয়ে থাকা একটি ব্যবস্থা। একজন গ্রাহক তার কষ্টার্জিত অর্থ ব্যাংকে জমা রাখেন এই বিশ্বাসে যে প্রয়োজনের সময় তিনি সেই অর্থ ফেরত পাবেন। কিন্তু যখন কোনো ব্যাংকে ঘিরে অনিশ্চয়তা, বিতর্ক বা আন্দোলনের খবর সামনে আসে, তখন স্বাভাবিকভাবেই গ্রাহকদের মনে উদ্বেগ তৈরি হয়। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে অনেক গ্রাহক সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, আবার কেউ দীর্ঘদিনের সঞ্চয় বা আমানতের একটি অংশ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। সম্ভবত হয়েছে আমি ব্যক্তিগতভাবে একজন গ্রাহক। আমার 2-3টা অ্যাকাউন্ট আছে ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায়। আমি এগুলো পরিচালনা করি, আমার লেনদেন ইসলামী ব্যাংকে। তো আমার বন্ধুবান্ধব যারা আছে তাদেরও অনেকেরই ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট, এবং আমার অর্থাৎ যারা একটু ইসলামী লাইফে হালাল হারাম বেঁচে চলতে চায় তাদের অ্যাকাউন্টগুলো এখানে। কারণ আল্লাহ তাআলা বলছেন যে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে হালাল করেছে আর সুদকে হারাম করেছে। তো বাংলাদেশে এই ব্যাংকটা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এরা বলে যে আমরা হালাল পদ্ধতিতে সব বিনিয়োগ করি। তো সুতরাং আমরা আমাদের এই টাকা পয়সা যদি এই ব্যাংকে রাখি, তাহলে অপেক্ষাকৃত অন্য ব্যাংকের চেয়ে এটা হালাল পদ্ধতিতে হবে, এই বিশ্বাসে আমরা এখানে রেখেছি। এদিকে ব্যাংক বিশেষজ্ঞরা বলছেন, একটি ব্যাংকে ঘিরে নেতিবাচক বার্তা ছড়িয়ে পড়লে তার প্রভাব অনেক সময় পুরো খাতে পড়ে। কারণ সাধারণ গ্রাহক সবসময় আর্থিক সুযোগ বা ব্যাংকের প্রকৃত অবস্থার বিশ্লেষণ করেন না। তারা পরিস্থিতি বিচার করেন, দৃশ্যমান ঘটনাগুলো দেখে। ফলে একটি ব্যাংকে আস্থার সংকট তৈরি হলে অন্য ব্যাংকের গ্রাহকদের মধ্যেও সংশয় দেখা দিতে পারে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা অসম্পূর্ণ তথ্য দ্রুত ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ব্যাংকিং খাতের সবচেয়ে বড় সম্পদ হলো আস্থা। এই আস্থা নষ্ট হলে গ্রাহকরা অর্থ তুলে নিতে শুরু করেন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও স্বচ্ছ পদক্ষেপ প্রয়োজন। দেখেন, যখন একটা ব্যাংকের এমডি বা চেয়ারম্যানকে নিয়ে একটা বিতর্কিত সৃষ্টি হয়, সাধারণ গ্রাহকরা তখন কিন্তু বিপাকে পড়ে। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক সময় বাংলাদেশে কিন্তু একটি রাজনৈতিক একটা নোংরা প্রভাব রয়েছে বা একটা প্রভাব রয়েছে আর কি। সেটার কারণে দেখা যাচ্ছে যে ইসলামী ব্যাংকের যারা মানে ধরেন যে গ্রাহক রয়েছে, তারা দেখা যাচ্ছে যে অনেকে রয়েছে যে তারা একটু নীলভাজাল থাকতে চায়, কিন্তু দেখা যাচ্ছে এই ঝামেলার কারণে অনেকে টাকা পয়সা নিয়ে নিচ্ছে। আবার অনেকে দেখা যাচ্ছে ঝামেলার কারণে টাকা পয়সা পাচ্ছে না, বা যারা ইসলামী ব্যাংকের কর্মকর্তা বা কর্মচারী রয়েছে তারাও কিন্তু একটা মানে ডিপ্রেশন বা হতাশায় ভুগতেছে। মানে ধরেন যে আন্দোলনও চলছে, আবার তাদের সার্ভিসও দিতে হচ্ছে। তারা কোন দিকে যাবে এই মানে গাইডলাইন বা নেতৃত্বটা মানে বোঝা যাচ্ছে না, যার ফলে যারা আপনার তাদের কাস্টমার রয়েছে বা যারা আপনার ব্যাংকে টাকা লেনদেন করে তারাও একটি বিপাকে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের ব্যাংকিং খাত দীর্ঘদিন ধরেই খেলাপি ঋণ, সুশাসনের অভাব এবং কিছু প্রাতিষ্ঠানিক আর্থিক অনিয়মের অভিযোগে আলোচনায় রয়েছে। এর মধ্যে নতুন করে কোনো ব্যাংকে কেন্দ্র করে আন্দোলন শুরু হলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বাড়তে পারে। তবে অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংক থেকে হঠাৎ আমানত তুলে নেওয়ার প্রবণতা বাড়লে তা শুধু একটি প্রতিষ্ঠানের জন্য নয়, পুরো অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ ব্যাংকগুলো জনগণের আমানত
শর্তের ভিত্তিতেই ঋণ ও বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে। ব্যাংক খাতের বিষয়টা বলতে গেলে আরও একটু পিছনে যাইতে হবে। আওয়ামী লীগের শেষ সময়ে এস আলমের যে কার্যকলাপগুলো, 16টা ব্যাংক দখল, তারপরে টাকা পাচার হয়েছে, বিভিন্ন বিষয়, ওই সময় অর্থনৈতিক সংকট শুরু হয় এবং এই অর্থনৈতিক ম্যানেজমেন্টের যে সেক্টর ব্যাংক খাত সেটাও সমস্যায় পড়ে। তারপরে ইউনূস সাহেবের আমলে দেখা গেছে বিভিন্ন ব্যাংকে টাকা তুলতে গেলে 1 লাখ টাকা তুলতে গেলে বলছে 5,000 টাকা নিয়ে যান, টাকা নাই। 2-3 মাস 4 মাস এইভাবে ছিল, পরে দেখা গেছে আবার টাকার সরবরাহ বাড়ছে। তারপরে নতুন সরকার আসলো, নতুন সরকার আসার পরে যখনই বিভিন্ন বৈশ্বিক সমস্যা, বিভিন্ন সমস্যায় দেখা গেলো অর্থনৈতিক সমস্যা এদেশে প্রকট। তারপরে তাদের বিভিন্ন কার্যকলাপে সর্বশেষ অর্থমন্ত্রীর বক্তব্যে জানা গেল যে ওনারা আইএমএফের কাছে লোন চাচ্ছে। আইএমএফ অনেক বড় শর্ত দিয়েছে, এসব নিয়ে দেন দরবার চলতেছে লোনের জন্য। বিশ্ব ব্যাংকের কাছে বিভিন্ন আর্থিক তহবিল যেগুলো আছে সেই সব তহবিল থেকে লোন নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। এতেই বোঝা যাচ্ছে যে খুব ভয়াবহ অর্থনৈতিক সংকট দেশে চলতেছে। অন্যদিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রাহকদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া, একই সঙ্গে ব্যাংক পরিচালনা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করা। কারণ একটি ব্যাংকের প্রতি আস্থাহীনতা ধীরে ধীরে পুরো ব্যাংকিং ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ব্যাংকিং খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এই খাতে যদি অনিশ্চয়তা তৈরি হয়, তাহলে তার প্রভাব পড়তে পারে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে। পরে সচেতন গ্রাহক ফোরাম তো এটি নিয়ে আন্দোলন করলেন। এক পর্যায়ে সরকার তাকে ফিরিয়ে নিয়ে গেলেন, তাকে বরখাস্ত করলেন, তাকে রাখলেন না। যার প্রেক্ষাপটে এই যে ঘটনাগুলো আমি বললাম একেবারে চরম সত্য, এবং এই কারণেই আজকে ব্যাংকিং সেক্টর থেকে মানুষের বিশ্বাস, আস্থা, ভালোবাসা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। এবং কোনো কারণে আল্লাহ না করুক ইসলামী ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, আপনি বিশ্বাস করেন এই দেশে 95% মুসলমান বিশ্বাস করে যে ইসলামী ব্যাংকই হচ্ছে সুদবিহীন ব্যাংক। এখানে যদি তারা টাকা রাখার বিশ্বাসটা পূর্ণাঙ্গরূপে হারিয়ে ফেলে, এই দেশে ব্যাংকিং সেক্টর আর উঠে দাঁড়াতে পারবে না বলে এটা আমরা সচেতন মানুষ মনে করি। ইসলামী ব্যাংকে ঘিরে চলমান আন্দোলন কতদূর গড়ায় সেটি সময়ই বলে দেবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, আস্থা ফিরিয়ে আনার জন্য প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দ্রুত কার্যকর পদক্ষেপ। কারণ ব্যাংকিং খাতের সবচেয়ে বড় মূলধন টাকা নয়, মানুষের বিশ্বাস। এখন আর্থিক সেই বিশ্বাস কতটুকু ধরে রাখতে পারে সেটিই দেখার বিষয়।